আসবো আর একটা নিজেরা করবেন। চলেন শুরু করি। আমরা করতেছি 46 নম্বর অঙ্ক, পদ্মা। এটা বোঝার চেষ্টা করব। খুব ভালো একটা অঙ্ক, মাঝে মাঝে বোর্ডে আসে। দেখেন, রেকর্ড অফ দ্য পদ্মা কর্পোরেশন শো দ্য ফলোইং পারচেজ অ্যান্ড ম্যাটেরিয়াল ডিউরিং দ্য জানুয়ারি 2028, 2018। 2018 সালে জানুয়ারি মাসের তথ্য দেওয়া আছে পদ্মা মিনফিক কোম্পানির। জানুয়ারি 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তারিখগুলো দেওয়া আছে। জানুয়ারি 1 থেকে 30 তারিখ, জানুয়ারি 1 দুইবার, 7, তারপরে হলো 10, তারপরে হলো 13, 15, এরপর হলো 20 তারিখ। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ ম্যাটেরিয়াল লেজার, ম্যাটেরিয়ালের জন্য একটা খতিয়ান প্রস্তুত করতে বলছে। আর বলা হয়েছে ইউজিং দা লিফো মেথড অ্যান্ড অ্যাভারেজ কস্টিং মেথড, দুইটা মেথডে বলছে। একটা বলছে হলো লিফো মেথডে, আর একটা বলছে অ্যাভারেজ কস্টিং মেথডে। তাহলে একটা হলো লিফো মেথড আর একটা হলো অ্যাভারেজ কস্টিং মেথড। প্রথমে আমরা লিফো মেথড শিখবো, পরে আমরা অ্যাভারেজ কস্টিং মেথড শিখবো। আশা করি বুঝতে পারছি। এই অঙ্কটার মধ্যে প্যাচ আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। চলেন আমরা এই অঙ্কটার জন্য ছক আঁকি। আমাদের শীটের 32 নম্বর অঙ্ক, বইয়ের 43, বইয়ের 46, সরি, বইয়ের হলো 46, শীটের হলো 32। পদ্মা কোম্পানি। চলেন লেখাগুলো আস্তে আস্তে লিখি। আচ্ছা, আশা করি আপনারা লিখছেন। চলেন সামনের দিকে যাই। এখানে ডেট, অ্যাকাউন্টস টাইটেলস, এখানে হলো রিসিভ, QNTY কোয়ান্টিটি, রেট, কস্ট বা অ্যামাউন্ট, এখানে আমরা লিখবো ইস্যু, কোয়ান্টিটি, রেট, কস্ট, ইনভেন্টরি ব্যালেন্স, কোয়ান্টিটি, রেট, কস্ট, কোয়ান্টিটি, রেট, কস্ট, কোয়ান্টিটি, রেট, কস্ট। আজকে আমার এই যে ম্যানুয়াল করতে হইতেছে আপনাদের জন্য। আচ্ছা, তাহলে চলেন সামনের দিকে আগাই, এই অঙ্কটা বোঝার চেষ্টা করব। প্রথম এন্ট্রি, প্রথম যেটা বলছে সেটা খেয়াল করেন। একটু বড় করে নেই। আচ্ছা, পাইছি, এবার বড় হয়েছে। আচ্ছা, এখানে কি বলছে? ইনভেন্টরি 100 পিসেস, জানুয়ারি 1 তারিখে 100 পিসেস 2 টাকা করে পার পিস, প্রত্যেক পিস 2 টাকা করে। তাহলে আমরা প্রথমে লিখবো জানুয়ারি,
জানুয়ারি 1 তারিখ। জানুয়ারি 1 তারিখ আছে, ইনভেন্টরি আছে, তার মানে ব্যালেন্স। ব্যালেন্স কত আছে? এই যে এখন জয়েন করবে। জানুয়ারিতে জানুয়ারিতে 100 পিস, তাহলে আমরা এখানে লিখবো 100 পিস। রেট আছে 2 টাকা করে, গুণ করলে 200। এরপরে দাগ টেনে দিব। এই অঙ্ক মনে হবে, সব অঙ্ক করতে একরকম। এই অঙ্ক করো, এই অঙ্ক করতে দেখবা ভেজাল আছে। মনে হবে সব পারবো, লিপ হইব অঙ্ক তো একবার সহজ মনে হবে এমন, কিন্তু আসলে বাস্তবে এত সহজ না। সব এন্ট্রিতে তো প্যাচ লাগে না কঠিন করার জন্য, একটা এন্ট্রিতে প্যাচ দিলেই জীবন শেষ। আপনি কি শীট থেকে করাতেছেন? শীট বই দুইটাই, আপনার কাছে কোনটা আছে, শীট না বই? শীট আছে স্যার। শীট থাকলে শীটের এই যে লেখা দিছে, শীটের 32 নাম্বার। আচ্ছা। শীটের 32 নাম্বার। চলেন শুরু করি তাহলে, এটা দেখেন তারপরের এন্ট্রি। এরপরে বলা হয়েছে হলো 1 তারিখ, আবার জানুয়ারি 1 তারিখ। এটা আছে পারচেজ। পারচেজ আছে কত, 500। তাহলে আমরা পারচেজ করলে ব্যালেন্স নামাবো, কনসেপ্ট একই, 200। তাহলে ব্যালেন্সটা নামাইলাম, এখন পারচেজ আছে 500, তাহলে এখানে লিখবো 500। এটা রেট আছে 2.5 টাকা, গুণ করেন, চট করে গুণ করে বলেন, 500 কে 2.5 টাকা দ্বারা গুণ, কত হইব? 1250। 1250। এটা আবার আমরা ব্যালেন্সে বসায় দিব, 500, 2 টাকা 50 পয়সা, 1250। এটাকে আবার দাগ দিয়ে দিব। এটাকে আমরা আবার দাগ দিয়ে দিব। এরপরে আমরা যে কাজটা করব দেখেন, পরবর্তী তারিখ, তারিখগুলো সিরিয়াল মেনটেন করতে হবে। পরেরটা আছে 7 তারিখ। এই 7 তারিখে বলা হয়েছে আবার পারচেস। পারচেস করছে 400 কেজি, 2 টাকা 20 পয়সা, 60 পয়সা করে। তাহলে আমরা আগে ব্যালেন্স গুলো নামাই, 500, 102 টাকা, 200। পরে আছে 500, 2.5 টাকা, 1250। এরপরে আবার পারচেস, পারচেস করছে হলো 400 পণ্য, 402 টাকা 60 পয়সা। হ্যাঁ, 2 টাকা 60 পয়সা। তাহলে আমরা এখন আবার কি করব, 2 টাকা 60 পয়সা দ্বারা গুণ করি, ওই শূন্য পরে না দিলেও চলে। আচ্ছা, তাহলে 400 × 2.60, 1040 টাকা স্যার। 1040। এখন আবার আমরা এটা গুণ করব, সেটা কেমনে? এটা নিয়ে ব্যালেন্স বসায় দিব। যদি অঙ্ক কখনো কঠিন করে না, পরীক্ষার প্রশ্ন কঠিন করে, তখন এই যে আজকে যে অঙ্কটা করাচ্ছি এই টাইপের প্রশ্ন দেয়, বুঝছেন? এই যে লিফো মেথড বলছে, দেখে তো পরীক্ষা দেখে তো খুশি হয়ে যাবেন, করতে যাইয়া মাঝখানে দেখবেন এক এন্ট্রি বোঝেন না, গেল নি অঙ্কটা, এক এন্ট্রি পারতেছেন না, তখনই ঝামেলা হবে। আচ্ছা, তারপরে ট্রানজেকশনে আমরা যাব। এরপরে যে ট্রানজেকশন আছে এই ট্রানজেকশনটা আমরা খেয়াল করব, হ্যাঁ? আচ্ছা, তাহলে এই ট্রানজেকশনটা কি? পরের ট্রানজেকশন হলো 10 তারিখ। 10 তারিখে আসছে ইস্যু, তাহলে আমরা লিখবো 10 তারিখ। 10 তারিখে লিখবো ইস্যু, ISSUE, ইস্যু। কয়টা পণ্য? 300 পণ্য। 10 তারিখে 300 পণ্য পিসেস বিক্রি করছে। তাহলে আমার নিয়ম হলো লিফো মেথড করতেছি, LIFO। লাস্টে। হ্যাঁ, লাস্ট ইন ফার্স্ট আউট, এটা করতেছি লাইফো। লাস্ট থেকে করুন। হ্যাঁ, তাহলে আমার আছে হলো 400, আমি নিচের থেকে বেচতে বেচতে উপরে উঠবো, আমার বেচার টার্গেট হলো 300। তাহলে আমি 400 পণ্য থেকেই 300 বিক্রি করে দিব, এই 400 থেকে 300 বিক্রি করে দিলাম। 302 টাকা 60 পয়সা। 2.60। কত হয়? সাতশো হ্যাঁ, 700। আশি। কত? 780। 780। জি। 780। 780 স্যার। 780, হ্যাঁ। তাহলে আবার কি করব, এই 100 বিক্রি করতে পারে নাই, 100 100-র মতো রেখে দিব, 2 টাকা করে। তারপর আছে 500, এই 500-কে 2.5 টাকা করে গুণ করে দিব, এটা যা আছে তাই। আর এই 400 থেকে 300 বেচছি, এখন আমার কাছে 100 পণ্য আছে, জাম 2 টাকা 60 পয়সা।
2 টাকা 60 পয়সা করে গুণ করলে 260। এখন আমরা এই দিনের কারবার শেষ, আমরা দোকান বন্ধ করে বাড়ি ফিরবো। এই দিনের কারবার আমাদের শেষ। তারপরে তারিখ আছে কত? 13 তারিখ। 250। হ্যাঁ, 13 তারিখ আমাদের বলছে ইস্যু করছে 250 পিসেস। তাহলে আমরা লিখবো ইস্যু 250। সবার আগে আছে কত? সবার আগে আছে 100। তাহলে আমরা 100 পণ্য আগে বিক্রি করে দিব। 200 এত টাকা, 260। হুম, এখন আমার তো বিক্রি করার টার্গেট হলো 250। হুম। তো 250-এর মধ্যে আমি 100 বেচছি। এখন আমি আর পরে 500 থেকে বেচবো। এই হুম, 500 থেকে আমি বেচবো 150 পণ্য। দাম হলো 2 টাকা 50 পয়সা, 2.5 টাকা করে। তাহলে তিনশো 100 375। হ্যাঁ, তোমার ভয়েস সঠিকভাবে আসতেছে না। 375, আচ্ছা হইলো। এরপরে আমরা এখন কি করব? এই 100 একে বেচছি 150। তাহলে উপরে যেটা আছে সেটা আমরা আগের মতো অক্ষত রাখবো, 2 টাকা করে। এটা আমরা বেচতে পারি নাই। আর এই 100 বেচা দিছি, পণ্য শেষ। আর এখানে কত হলো? 500, 500 থেকে 150 বিক্রি করে দিছি। তাহলে আমার থাকে হলো 350টা। রেট হলো 2.5 টাকা। এই 350টাকে 2.5 টাকা দ্বারা গুণ, 350 × 2.5, এটা হলো 875। এটা হলো 875। এরপরে আবার এই দিনের কারবার শেষ, এই দিনের কারবার শেষে আমরা গুটায় ফেলবো। এতটুকু লেখা শেষ করো। দেখো সবাই কি, যারা যারা জয়েন করছো সবাইকে লিখতে পারছো কিনা এতটুকু। যদি এতটুকু লিখতে পারো তাহলে আমি আরেকবার সামনের দিকে আগাবো। 15 তারিখের তো মনে হচ্ছে একটু কঠিন হইতে পারে। কঠিন বুঝলে দেখবা সহজ মনে হবে, আর না বুঝলে আর কি কঠিন। আমরা ধরো এই অঙ্কটাই 15 তারিখ আসলো বা 16 তারিখ আসলো, 15-র পরে যে তারিখটা আছে সেটাই আসলো 20 তারিখ। তুমি যদি না পড়ে যাইতা, এই অঙ্কটা না করে যাইতা, তোমার কাছে বিশাল কঠিন। আর যদি তুমি করে যাও তখন তোমার কাছে আর কঠিন না। এখন আমরা করব, দেখবা আমাদের কাছে সহজ মনে হবে। এটা তো অলরেডি বোর্ডে একবার আসছে, তাই না? এটা একবার বোর্ডে আসছে। আচ্ছা, তাহলে আমরা এখন সামনের দিকে যাব। যারা যারা জয়েন করছো সবাইকে আসো, তোমরা এখানে অনেকে জয়েন করছো, সবাইকে বুঝতে পারছো এতটুকু? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপরে বলছে 15 তারিখ। চলো আমরা 15 তারিখ তারিখ দেই। 15 তারিখ দিলাম। 15 তারিখ রিটার্ন টু ভেন্ডর, বিক্রেতাকে ফেরত দেওয়া হলো। ভেন্ডর মানে বিক্রেতা, মনে রাখবে। ভেন্ডর মানে কি? বিক্রেতা। আচ্ছা, আমরা বিক্রেতা। বলতেছি আমরা হলো পদ্মা কোম্পানি। এই পদ্মা কোম্পানি বলতেছে আমরা বিক্রেতাকে ফেরত দিয়ে দিছি, মানে আমরা যার কাছ থেকে কিনে আনছিলাম তাকে ফেরত দিয়ে দিছি। তাহলে আমরা লিখবো রিটার্ন টু ভেন্ডর, আগে লিখবো রিটার্ন টু ভেন্ডর। রিটার্ন টু ভেন্ডর নিচে লিখি। রিটার্ন টু ভেন্ডর। এখন আমরা বিক্রি করছি, এটা বলছি কি, পুরো লাইনটা পড়ি দেখো। রিটার্ন টু ভেন্ডর ফ্রম পারচেস, যেটা আমরা কিনছিলাম 7/1/2018 তারিখে, 2018 সালের 7 তারিখে সাত কিনছিলাম। তারিখ 100 ইউনিট @টাকা 2 টাকা 60 পয়সা। দেখো 7 তারিখে আমরা হুম, কিনছিলাম, 7 তারিখে কিনছিলাম 400 ইউনিট, 2 টাকা 60 পয়সা। গুণ করে হয়েছিল 400 1040। সেটা 40। 1040, এটা নিয়ে আমরা ব্যালেন্সের ঘরে বসাইছি। এরপরে আমরা বিক্রি করছি। এই যে দেখো, যেটা নিচে যেহেতু লিফো মেথড, আমি এই 400 পণ্য এখান থেকে 100 বেচছি এত টাকা করে এত, তারপর রয়েছিল 100। পরে আবার আমি বেচছি যখন, দেখো এই নিচের 100 পণ্য বিক্রি করে ফেলছি। তাহলে দেখো আমার যে 7 তারিখে 400 পণ্য যা কিনছিলাম 2 টাকা 60 পয়সা করে, এই পণ্য থেকে এখানে বেচছি 100 পণ্য। আবার থাকে হলো 300, 100 না, এখানে বেচছি 300 পণ্য। আর থাকে হলো থাকে। কত? হ্যাঁ, এখান থেকে আমরা 400 পণ্য থেকে 300 বেচছি। আর থাকে কত? থাকে হলো 100 পণ্য। এই 100 পণ্য আবার পরে এখানে বেচা দিছি। তাহলে বলো তো, আমি 7 তারিখে যে পণ্য কিনে আনছি এই পণ্য কি আমার কাছে আছে, না আমার সব বেচা হয়ে গেছে? বেচা হয়ে গেছে। তাহলে বেচা এটাকে হয়ে গেছে সবাই স্যার। আশা করি বুঝছে, সব বেচা হয়ে গেছে। আমি মনে করো রাজশাহী থেকে আম কিনছিলাম, 400 কেজি আম কিনছি 2 টাকা 60 পয়সা দামে কিনছি। 1040 টাকা, 1040 টাকা দিয়ে আম কিনে আনছি। এই আম কিনে আনছিলাম কেন? বেচার জন্য। এখন আমার দোকানে লাস্ট ইন ফার্স্ট, যেটা আগে পরে কিনি ওইটাই আগে বেশি, মানে ফ্রেশটা আগে বেচা দিই।
এটা আমার দোকানের বৈশিষ্ট্য। ফ্রেশ প্রোডাক্ট হুম আমি আগে আগে কাস্টমারকে দিয়ে দিই। তাহলে আমি বেচতে গেছিলাম, বেচতে যাইয়া আমি 400 থেকে প্রথমে 300 কাস্টমারকে বেচা দিছি, আর আছিল 100। ওই 100 দেখা ওই 100 পরে আবার বেচা দিছি। তাহলে বোঝা গেল যে আমটা আমি এই এই 400 পণ্য 2 টাকা 60 পয়সা করে আনছি, এটা আমার আর দোকানে নাই, কারণ ওটা গ্রাহকের বাড়িতে চলে গেছে। হুম এখন আমরা 15 তারিখে বলছে রিটার্ন টু ভেন্ডর। আমরা বলতেছি যে আমাদের কাছে কি পণ্য আছে, না ওটা দোকান কাস্টমারের বাড়িতে গেছে গা, কাস্টমারের বাড়িতে চলে গেছে, মানে আমার দোকানে নাই। এখন আমি আবার বলতেছি আমি ক্রেতাকে ফেরত দিয়ে দিছি, বিক্রেতাকে ফেরত দিয়ে দিছি। দ্যাটস মিন আমার কাছে যে বেচ ছিল, রাজশাহীর XYZ নামক যে দোকান আম বিক্রেতা বেচ ছিল, তাকে আমি ফেরত দিছি। আচ্ছা বলো তো, পণ্যটা তো আমার কাছে নাই, তাহলে আমার কাছে পণ্য নাই, তাহলে আমি ফেরত দিলাম কেমনে? তাহলে এখানে স্বাভাবিকভাবে বুঝতে হবে আমার গ্রাহক যারা, হেতেরা পণ্য পচা পাইছে, হেতেরা আমারে ফেরত দিয়ে গেছে। তার মানে আমি যার কাছে বেচছিলাম, হ্যাঁ, আমি একজনের কাছ থেকে কিনাই না, আমি একজনের কাছে বিক্রি করছি। আমি যার কাছে বিক্রি করছি সে কি করছে, আমাকে ফেরত দিছে। আর আমি ওইটা জিত দিয়ে আবার আমি যার কাছ থেকে কিনে আনছি তাকে ফেরত দিছি। তাহলে বুঝো, আমি ফেরত দিছি, দ্যাটস মিন আমার কাছে পণ্য আছে কিনা ওই পণ্যটা, সেটা আমি আগে বিবেচনা করব। আমি আগে বিবেচনা করব যে আমার কাছে আসলে যে পণ্যটা আমি ফেরত দিলাম, সেটা বিক্রেতাকে যে ফেরত দিলাম সে পণ্যটা কি আমার কাছে আছে। তাহলে আমি এখানে দেখলাম আসলে আমার কাছে এই পণ্যটা নাই, আমার কাছে থেকে বিক্রি হয়ে গেছিল। তাহলে আমার কাছে আবার আসলো কেন? কারণ আমি যার উপরে গোছায় দিছিলাম তার কাছে যাইয়া দেখছে ওই কার্টন ভেঙ্গা দেখছে পচা আম, তাই সে আমাকে ফেরত দিছে। আমি আবার আমি যার কাছ থেকে কিনে আনছিলাম তাকে ফেরত দিলাম। তাহলে বোঝা গেল 15 তারিখে 100 পিস 2 টাকা 60 পয়সা করে ফেরত দিছি আমি। দ্যাটস মিন দিছি আমি, মানে আমি আগে পাইছি পরে দিছি। তাহলে আমরা কি করব, রিটার্ন টু ভেন্ডর। আগে আমি পাবো, দেখো আমি আগে বিক্রি করছিলাম, দেখছো 100 পণ্য, 100 পণ্য 2 টাকা 40 পয়সা 60 পয়সা করে বিক্রি করছিলাম। এই যেটা এখানের ছিল, এই পণ্যটা আমি আগে ফেরত পাইছি, পাইছি মানে আমার কাছে আইছে। তাহলে এখানে আমি লিখবো 100 পণ্য 2 টাকা 60 পয়সা, দাম হয়ে হলো 260, এই হলো আমি পণ্য পাইলাম। এখন আমি আবার ফেরত দিব, ফেরত দিলে আবার এই ঘরে চলে যাবে। তাহলে 100 পণ্য 2 টাকা 60 পয়সা, তার মানে আমি যখন ফেরত পাইলাম তখন ক্রয়ের মতো ক্রয় করলে যেমন আমার কাছে পণ্য আসে, আমি ফেরত পাইছি মানে আমার কাছে আসছে। আমি আবার ফেরত দিলাম বেচার মতো, আমি বেচলে যেমন চলে যাবে, আজকে আমি ফেরত দিছি চলে যাবে। তাহলে এই প্রোডাক্টটা একবার আমার কাছে আইছে, পরে আবার আমার কাছ থেকে চলে গেছে। আশা করি বুঝতে পারছি তো। জি স্যার। এখন ঘটনাটা এরকম হলো, এর কারণ হলো এই প্রোডাক্টটা আমার কাছে ছিল না, কারণ আমি সমস্ত পণ্য গ্রাহকের কাছে বেচা দিছিলাম। তার মানে আমার কাছে আগে ফেরত আইছে, তারপর আমি ফেরত দিছি। তাই যখন ফেরত আমার কাছে আসছে, মানে আমি রিসিভ করছি, তখন আমি রিসিভের ঘরে বসাইছি। আর আমি যখন ফেরত দিয়ে দিছি ওই পণ্যগুলো, আমি ইস্যুর ঘরে বসাইলাম। বিষয়টা এরকম হলো, আমাদের ম্যানেজার বলছে স্যার আমরা যার কাছে পণ্য বেচছিলাম সে তো আমাকে ফেরত দিয়ে গেছে। আমি এবার ম্যানেজারে বললাম তুমি কাজ করো, আমরা যার কাছ থেকে কিনে আনছিলাম তারে ফেরত দিয়ে দাও। তাহলে আমি আগে পাইছি পরে আমি ফেরত দিলাম। তাই একবার রিসিভের করে আর একবার ইস্যুর করে। আশা করি বুঝতে পারছি, তাই না? জি স্যার, বুঝছি। আচ্ছা। স্যার, এখানে কি আচ্ছা, তাহলে ব্যালেন্সে কিছু বসবে না? কারণ আহ, ক্রয় করছে, বিক্রি আইয়া করে তো দিচ্ছি। চলেই গেছে, আইয়া তো চলেই গেছে, আর কি ব্যালেন্সে যাবে? হ্যাঁ। যাবে না। না। তাহলে ব্যালেন্স যা আছে তাই বইসা যাইবো। 200 ইউনিট 2 টাকা করে এত, আবার 300 ইউনিট এত করে, এটা গুণ করে 700 এত। এই যে এই অঙ্কটা আজকে আমি দেখ করাইছিলাম ব্যাচে, আজকে দেখলাম একজনের বইতে অঙ্কটা কাটা, হ্যাঁ কাইটা দিছে, হ্যাঁ বই নিয়ে আসছে। হ্যাঁ বলছে এটা কাটা, এটা ভুল হয়েছে, এটা বলে ভুল আছে বইতে। বুঝতে পারছো, এটা মানে অনেকেই জানে না অনেক কিছু, তখন এইরকম ভুল অঙ্ক করে। আচ্ছা যাই হোক, সামনের দিকে যাব আমরা। চলো, এতটুকু হয়েছে। কি লেখছে স্যার, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট কয়টা থেকে আসবে? 2টায়, 2টায়। চলো সামনের দিকে আগাই, পরের তারিখটা বলো। 20 তারিখ স্যার। 20 তারিখ, এতটুকু হইলো। পরের তারিখটা হলো 20 তারিখ, আর তারিখ আছে কয়টা? আর ও একটা নাই স্যার। একটাই আছে। তাই আচ্ছা, আচ্ছা একটাই। বলছে দেখো, অফিস। এক্সেস ইস্যু, হ্যাঁ এক্সেস ইস্যু, রিটার্ন ফ্রম জব। রিটার্ন ফ্রম, ফ্রম বলছে, ফ্রম এর নিচে হাইলাইট করে রাখো। ফ্রম জব বললে মনে রাখবা আমরা যার কাছে বেচছিলাম সে ফেরত দিছে, আমরা যার কাছে বেচছিলাম সে ফেরত দিছে, এটা মনে রাখবা।
রিটার্ন ফ্রম জব। ক্লিয়ার, খেয়াল করো। যার তাহলে কাছে আমরা, বিক্রি সে ফেরত দিছে। হ্যাঁ হ্যাঁ, আমরা বিক্রি করে দিছিলাম, ওই কাস্টমারের পছন্দ হয় নাই, হ্যাঁ ফেরত দিয়ে গেছে। তাহলে আমরা লিখবো রিটার্ন ফ্রম জব, এটা লিখবো। রিটার্ন ফ্রম জব, রিটার্ন ফ্রম জব এটা লিখবো। এখন আমি ফেরত পাইছি, কয়টা পণ্য ফেরত পাইছি বলো তো? তাই এই রিসিভ পাইছি, যেহেতু আমি রিসিভের ঘরে 10। এখন আমার কথা হলো আমি তো পাইছি। আচ্ছা পাইলাম তার মানে কি আমি আগে বেচছিলাম না? হ্যাঁ, রিটার্ন পাইছি তার মানে আমি আগে বিক্রি করছি, ওই বিক্রিত তারপরে পণ্য বিক্রি আমার কাছে করতে ফেরত পারছিলাম আসছে। না, তাহলে পাইছে। আমার কাছে তো আগে ফেরত আসছে, আমি আগে পাঠাইছিলাম। এখন আমি কোন মেথড করতেছি বলো তো? লিফো, লাস্ট ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে দেখো বিক্রয়ের ঘরটা যাও, দেখো এর উপরের থেকে বিক্রি, এটার আগে একটা এর আগে একটা, এই যে দেখো বিক্রয় আছে ইস্যু 13 তারিখে। প্রথম এই যে লাস্ট বিক্রি, যেটা লাস্ট সর্বশেষ বিক্রিটা দেখবা, অর্থাৎ সর্বশেষ ইস্যুটা দেখবা। এখানেও 13 একটা তারিখ। ইস্যু আছে কিন্তু এটা দেখবো না, 13 তারিখেরটা দেখবো। সর্বশেষ ইস্যু, এই ইস্যুর ঘরে যাও। দেখো ইস্যুর ঘরে 2 শ্রেণীর পণ্য আছে। ইস্যুর ঘরে কয় শ্রেণীর পণ্য? 2 শ্রেণী। সবসময় নিচেরটা থেকে ফেরত আসবে, মনে রাখবা। এই যে লিফো মেথডে কোনটা থেকে ফেরত আসবে? সেটা থেকে। নিচেরটা থেকে। তাহলে হুম। এই 150টা পণ্য থেকে 10টা ফেরত আসছে, যার দাম 2.5 টাকা। তাহলে এখানে রেট হবে 2.5। তাই এটা গুণ করলে কত হয়? 250। 250। চলো এবার আমরা ব্যালেন্স বসাই। ব্যালেন্স বসাইলে এখানে যাব, এখানে আছে 100, যার দাম 2 টাকা। 200, এখানে আছে 300, এটার রেট কত? 2 টাকা কত পয়সা? স্যার ওখানে 50। 25 হবে। 25 হবে। ও শুধু 25? জি স্যার। আমি মিথ্যা কথা লিখছি, শুধু 25 হবে। 2 টাকা 50 পয়সা দ্বারা গুণ করলে 25 হয়েছে। আচ্ছা এখন আমি দেখো এখানে, এখানে 100 পণ্য 2 টাকা করে এটা বসাইছি। পরে আছে 300 পণ্য, যেহেতু আমি পাইছি তাহলে ব্যালেন্সের ঘরে বসাই। 300 পণ্য রেট কত? 2.5 টাকা না? 300 পণ্যের রেট দেখো 2.5 টাকা, কিন্তু এটার পণ্যের দামও কত? 2.5 টাকা। দেখো রেট মিলে গেছে না? রেট যদি জি মিলে স্যার। যায় ইউনিট গুলা যোগ করেও একসাথে বসাইতে পারো, অর্থাৎ 360। রেট হলো 2.5 টাকা, হয়েছে। গুণ করে বসাইবা। আর যদি তুমি বলো যে স্যার আমি এমনে বসাবো না, আমি এভাবে বসাইতে চাই, প্রথমে 350, 2.5 টাকা করে 700 এত, আবার 10টা আইছে, এই 10টা 2.5 টাকা করে 25, এটাও হইছে। তুমি মানে কেমনে আমি বসাইবা? বসাতে পারবো নাকি হচ্ছে আলাদা করে করা যাবে? হ্যাঁ আলাদা করেও করা যাবে, রেট যেহেতু মিলে গেছে না, দুইটা রেট মিলছে না। জি। দুইটা রেট যদি মিলে যায় তাহলে চাইলে যোগ করেও দিতে পারবা। আর যদি আলাদা বসাইতে চাও সেটাও পারবা। আলাদা বসাই নাই তো বালা, যোগ করতে যায় যদি ঝামেলা হয়ে যায় গা। তাহলে বুঝতে পারছো? তুমি যদি এই এই যে যে সলিউশনটা লিখলাম সবাইকে বুঝছো যারা আছো? কারো কোশ্চেন আছে? জি স্যার বুঝছি। আচ্ছা যদি বুঝে থাকো তাইলে চাইলে আমি এভাবেও লিখতে পারতাম, দেখো এভাবে পারতাম কিনা এটুকু মুছলাম। এখানে লিখলাম 360, এখানে লিখলাম 2.5, আর গুণ করে এনে বসাই দিলাম, হইব না? আচ্ছা তখনই যোগ করতে পারবো যখন রেট গুলো সেম থাকবে। রেট গুলো সেম থাকলে যোগ করতে পারবো, অন্যথায় পারবো না। তবে সব থেকে উত্তম পদ্ধতি তুমি আলাদা আলাদা বসাইবা। এই অঙ্কটা আশা করি তোমরা বুঝছো সবাই। আচ্ছা এই অঙ্কের মধ্যে দুইটা এন্ট্রি, শেষের দুইটা এন্ট্রি একটু ঝামেলা, তাই তো? শেষের দুইটা ঝামেলা। কারো কোশ্চেন থাকলে বলো। কারো কোশ্চেন আছে? জি না। তো যদি কোশ্চেন না থাকে, এটা আরেকটা মেথডে করতে বলছে, সেটাই যাব, সেটা হলো এভারেজ মেথড, এভারেজ কস্টিং মেথড। চলেন এটা শুরু করি। এটা মুসলাম, সেকেন্ড রিকোয়ারমেন্টটা শিখবো। কারণ মোবাইল থেকে নয়েজ আসলে অবশ্যই সে মোবাইল মিউট করবেন, কারণ না হলে ভিডিও রেকর্ডিংটা দেখতে গেলে এটা আপনাদের বিরক্তির কারণ হবে।
চলেন আবার একই বিষয় করব, রিকোয়ারমেন্ট টু। এটা আমরা লিখবো এভারেজ মেথড। মাঝখানে স্টলেজার লেখা নিয়েন। এভারেজ কস্টিং মেথড মানে ওয়েটেড এভারেজ মেথড, মনে থাকে যে ওয়েটেড এভারেজ মেথড আর এভারেজ কস্টিং মেথড এক কথা। ওয়েটেড এভারেজ মেথড এবং এভারেজ কস্টিং মেথড সেম কথা। ওয়েটেড এভারেজ মেথড, এভারেজ কস্টিং মেথড সেম কথা, লেখালেখা সেম, কখনো চেঞ্জ হয় না। ডেট, অ্যাকাউন্টস, টাইটেল, এখানে হলো রিসিভ, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, কোয়ান্টিটি ইস্যু, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, আর এটা হলো ইনভেন্টরি ব্যালেন্স। এখানেও কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, অ্যামাউন্ট বা টাকা বা কস্ট যা লিখেন। আচ্ছা, এখন এভারেজ কস্টিং মেথড যেহেতু, অর্থাৎ ওয়েটেড এভারেজ মেথড, ওয়েটেড এভারেজ মেথডে আগেই সেটা করতে হয়, সেটা হলো তারিখগুলো গণনা হালাইতে হয়। তারিখগুলো গণনা এক গণে আমাকে বলেন তো কয়টা তারিখ, গণে আমাকে বলেন কয়টা তারিখ। স্যার 7টা। আচ্ছা, 7টা তারিখ, তাহলে আমরা সারি করে ফেলবো 7টা। যেহেতু 7টা তারিখ আছে, চলেন সারির 7টা সারি করে ফেলি। এই মেথডে আগেই সারি করে ফেলবো। একটা, 7টা সারি করা শেষ। এরকম অঙ্ক তখনই দেয় প্রশ্নটা যদি একটু কঠিন করতে চায়, নর্মালি সহজ সহজ অঙ্কই দেয়। আমাদের এখন সহজ আর কঠিন কিছু নাই, মেন বই থেকে অঙ্ক করতেছি আমরা। সব সময় মেন বই, আমি মেন বই সব সময় পড়াই। মেন বই দিয়া করলে সব কমন পড়ে। যেভাবে প্রশ্ন আসুক পরীক্ষায়, মেন বই থেকে অঙ্ক করলে তোমার কমন পড়বেই। আচ্ছা, চলেন সামনে এবার আমরা যাই। এখন প্রথমে এভারেজ মেথড করতেছি। প্রথমে জানুয়ারি 1, প্রথমটা জানুয়ারি 1 তারিখ। প্রথমে লিখবো ব্যালেন্স। ব্যালেন্স আছে হলো 200 পণ্য, না সরি 100 পণ্য। রেট হলো 2 টাকা করে, 2 টাকা করে রেট করলে হয় 200 টাকা, বসাইলাম। এরপরে আবার জানুয়ারি 1 তারিখ, এটা আছে পারচেজ। এই মেথডটা তো সহজ, আপনারা জানেনই। পারচেজ করছে 500 পণ্য, এই হলো 500, রেট হলো 2 টাকা 50 পয়সা। এটার গুণ করলে 1200 কত জানি আসছিল, 50 নাকি? এটার গুণফল হলো 1250, ঠিক আছে। জি স্যার। জি স্যার, আচ্ছা, এখন 1250। এভারেজ মেথডে কি হয়, এই 100 ইউনিট ইউনিট যোগ হয়। এভারেজ মেথডে মনে রাখবেন, ইউনিট ইউনিট যোগ হয়, অ্যামাউন্ট অ্যামাউন্ট যোগ হয়, আর এই দুইটাকে এই দুইজনকে ভাগ কইরা রেট হয়। এটা মনে রাখেন। তাহলে ইউনিট ইউনিট যোগ, এই 100-র সাথে 500 যোগ, তাহলে হবে এখানে 600। আর এই 200-র সাথে এই 1250 যোগ, এটা যোগ করলে হবে 1450। আর এই 1450-কে 600 দিয়ে ভাগ করলে রেট হবে, চলো 1450 ভাগ 600, এটা রেট হলো 2.42। যদিও 1.6 আছে, 2.416666 এরকম। আমি দুইটা লিখছি, যেহেতু ওয়ানের স্যার, পরে 6 আছে তাই আমি 2 দিছি, বলো। স্যার 600 কে 1450 দিয়ে ভাগ হইছে। না না না, 1450 ভাগ 600, আচ্ছা ঠিক আছে, এটা ভাগ করে 1450 মাঝখানে টু মাঝখানের পয়েন্ট গুলোর রেট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এটা আসছে রাইট। কেমনে হয়েছে বুঝছো তো, উপরে 1450 ভাগ হইলো 600, অ্যান্সার হয়েছে 2.416666, এমনি বুঝছো। তাই আমি এটাকে কি রাখছি, 2.642 রাখছি, কারণ এই যে একের পরে 6 আছে, তাই আমি 1 বাড়াই দিয়ে রাখছি। তুমি যদি কও না আমি যা আইছে সব লিখবো, তোমার জায়গা হইলে লেখো, আমার আপত্তি নেই। চলো সামনের দিকে যাই। পরবর্তী তারিখ 7 তারিখ, এটাকে বলা হয়েছে পারচেস করছে।
পারচেজ করছে 400 পণ্য, দাম হলো 2 টাকা 60 পয়সা। এটা গুণ করলে 1040। এখন সেম ভাবে আবার করব, সেম ভাবে এটা যেমনে করছি এটাও এমনি করব। কেমনে দেখো, এই 1400 সাথে 600 যোগ, তাহলে হয় 1000। আর এই 1450-এর সাথে 1240, 1040 যোগ, তাহলে কত হয়? 2490। এখন 2490 ভাগ 1000। রাইট, 2490-কে 1000 দ্বারা ভাগ। তাহলে এই রেটটা কেমনে হইব, আমি আবার এখানে একটু লিখে দিই। 2490 ভাগ হলো 1000, তাহলে রেটটা চলে আসবো 2490 ভাগ 1000, 2.45। 2.49। মিছা কথা কও। ও, চার স্যার পাঁচ না, 45। 49 ও আচ্ছা আসছে স্যার, না, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। 2.49 আসছে। যারা আছো আশা করি সবাই বুঝছো। অর্ধেকে তো আজকে জয়েন করে নাই। আমি তো আবার এটাকে আনলক করতে হয়েছে আমার, বৈশা 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 অনেক প্যারা খাইছি। আমাকে আগেই জানানো উচিত ছিল তোমাদের। একবার সফটওয়্যার লক করলে এটা আনলক করতে অনেক ঝামেলা, আবার ডেভেলপারদেরকে ফোন দিতে হয়। পরের তারিখটা কত কও তো? 10 তারিখ ইস্যু। এরপরের 10 তারিখ। তারিখটা হলো 10 তারিখ। 10 তারিখে বলছে ইস্যু, তাহলে আমরা লিখবো ইস্যু, ISSUE, ইস্যু। এখন ইস্যু করছে 300 পণ্য। আমার কাছে এই 1000 থেকে আমি 300 পণ্য বিক্রি করব, এই হলো 300। রেট হলো 2 টাকা কত পয়সা? রেট ফোন হলো নাই। 2 টাকা 49। হ্যাঁ, তাহলে আমরা কি করব, 300 ইন্টু 2.49, এটা গুণ করার পরে 747। 747। এরপরে আমরা কি করব, এই 1000 থেকে 300 বিয়োগ করে দিব, তাহলে থাকবে 700। আচ্ছা। আবার এই 2490 থেকে এটা বিয়োগ, 2490 মাইনাস 747, 1743। 1743, বুঝতে পারছো? ভাগ করলে, 24 কি 700 মাইনাস করছি? হ্যাঁ হ্যাঁ, এই যে 743-কে আবার 1743-কে 700 দ্বারা ভাগ, তাহলে 2.49 এটার রেট, 2.49। আশা করি রেটটা বুঝতে পারছি। পরবর্তী তারিখ, এই মিউট করো মিউট করো। পরবর্তী তারিখ, পরবর্তী তারিখ কি বলছে? পরবর্তী তারিখ হলো 13 তারিখ। 13 তারিখে দেখো, 13 তারিখে ইস্যু করছে, তাহলে ISSUE, ইস্যু। 13 তারিখে ইস্যু করছে 250টা, তাহলে আমরা এখানে লিখবো 250। আর রেট কত? রেট হলো এই যেটা আছে, এই 700 থেকে বিক্রি করব, 2.49। তাহলে কি করব, 250 ইন্টু 2.4, 49। এটা করার পরে 622.5, তার মানে আমি 623 দিলাম, 622.5 আসছে, আমি 623 লিখলাম, বুঝতে পারছো? 2.49 দ্বারা গুণ করার পরে, 2.49 দ্বারা গুণ করছি, তাই 622.5 আসছে, আমি 23 লিখছি। এখন আমার কাজটাকে, এই 600 থেকে 250 বাদ, 700 থেকে, 700 থেকে 250 বাদ, 250 বাদ দিলে 450। 450। রেট হলো 2.49, এটা থেকে এটা বিয়োগ, তাহলে 17,000, 1743 ভাগ মাইনাস 423, 623 বিয়োগ করলে এটা হয় হলো 11। 1150। স্যার স্যার, 20 এটা তো স্যার। আগে বের করে দিল। 1120। 1120, এটাকে ভাগ করলে রেট ওইটাই থাকবো, বুঝতে পারছো? 2.49। 1120-কে যদি আবার 450 দ্বারা ভাগ করি, 2.49। আচ্ছা, একটা বিষয় মনে রাখো, রেট ততক্ষণ পর্যন্ত সমান থাকবে যতক্ষণ পর্যন্ত সেল আছে। পারচেজ আসা বললে রেট আউলাই যাব। যখনই এভারেজ মেথডে পারচেজ আসবে, তখনই রেট পরিবর্তন হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত পারচেজ আসবে রেট পরিবর্তন, পারচেজ আসে না রেট পরিবর্তন হবে না। প্রথম থেকে খেয়াল করো, এই যে দেখো, প্রথমে রেট ছিল 2, পরে পারচেজ আসছে, রেট পরিবর্তন হয়ে 2 টাকা এত পয়সা হয়েছে। তারপরে আবার পারচেজ, রেট পরিবর্তন হয়ে গেছে। এরপরে হুম। আসছে সেলস, রেট এইটাই আছে। পরে আবার সেল, রেট এটাই আছে। তার মানে সেল যতবার আসুক রেট পরিবর্তন হবে না। এতটুকু কি বুঝতে পারছি নাকি সবাই? ক্ষেত্রে রেটটা চেঞ্জ হবে। পারচেজ হইলেই রেট চেঞ্জ হবে, রাইট।
পারচেজ হইলেই রেট চেঞ্জ হবে। আশা করি বুঝতে পারছি। এখন আমাদের 15 তারিখ 15 তারিখ, পারচেজ। 15 তারিখে আমাদের বলছে রিটার্ন টু ভেন্ডর, তাই তো? হুম। রিটার্ন টু ভেন্ডর। এখন রিটার্ন টু ভেন্ডর এটা আমি বুঝাইছিলাম একটু আগে, যে আমি আগে ফেরত পাইছি, পরে আমি আগে ফেরত দিছি। এখন রিটার্ন টু ভেন্ডর, দেখো আমি বেচছিলাম কত, দেখো তো সর্বশেষ বেচছিলাম কত। এই যে 2 টাকা কত পয়সা করে, আমি 49। সর্বশেষ 2 টাকা 49, তাহলে আমি পাবো 2 টাকা 49। এখন কতটা পণ্য? 100 পণ্য, হুম। 2 টাকা এত পয়সা 49, কারণ আমি যে দামে বেচছি ওই দামে ফেরত পাবো। আর আমি যখন ফেরত দিব, দেখো আমি যখন পণ্য ফেরত পাইছি, তার মানে আমি আগে বেচছিলাম, আমি যে দামে বেচছি আমি ফেরত নিব সে দামে। আবার আমি যে দামে কিনে আনছি সে দামে আমি ফেরত দিব। আমি কিনে আনছি হলো 2 টাকা 60 পয়সা করে, তাহলে আমি এখন ফেরত দিব। আচ্ছা এটা গুণ করি, এটা গুণ করলে কত হয়? 100 49। ইন্টু টু দুইশো পয়েন্ট ফোর উনপঞ্চাশ 249। এরপরে আমাদের কাজটা হলো এটাকে আবার এখানে বসাই দেওয়া। এটা কত? 100 পণ্য। এখন আমি কিনে আনছিলাম সর্বশেষ কত দিয়া? 2 টাকা 60 পয়সা, তাহলে এখানে রেট হবে 2 টাকা 60 পয়সা। হুম। দেখো আমি যে দামে কিনে আনছি আমি ফেরত দিব সেই দামে, আর আমি যে দামে বেচছিলাম আমি ফেরত গ্রহণ করব সেই দামে। তাহলে আমি সর্বশেষ বেচছিলাম 2 টাকা 49 পয়সা, তাই আমি ফেরত আইছি আমি 2 টাকা 49, কিন্তু আমি সর্বশেষ কিনছিলাম 2 টাকা 60 পয়সা, তা আমি ফেরত দেওয়ার সময় 2 টাকা 60 পয়সা ধরেই ফেরত দিব। তাহলে এখানে 200 হলো 60, 260। আশা করি বুঝতে পারছি তো? এতটুকু বুঝছি। এখন আমাদের কাছ থেকে এখানে এখানে ব্যালেন্সটা খেয়াল করেন, 450, এর থেকে 100 ফেরত পাইছি, তাহলে 450-এর সাথে 100 যোগ হয় 550, আবার 100 ফেরত দিছি, তাহলে থাকে 450। কেমনে হয়েছে বুঝছেন তো? এই 450-এর সাথে রিসিভ 100 যোগ আর ইস্যু 100 বিয়োগ, রিসিভটা যোগ হয় ইস্যুটা বিয়োগ হয়, এটা করার পরে 450-ই রইলো। এখন আবার একই রকম ভাবে 1120, তাহলে 1120 এর সাথে যোগ করব এইটা, যোগ করব কোনটা? রিসিপ্টটা। এটা কত? যোগ 249, আর বিয়োগ করব কোনটা? 260। 260 বিয়োগ করলে, ওমা আমি তো মুছে এলাইছি, আবার কত? 1120 মাই 1109 টাকা হয়। 1120 যোগ হলো এটা না, 249 মাইনাস হলো 260, কত হয়? 9 টাকা। এগারোশো 1109 নয় টাকা। টাকা এই 1109 টাকাকে আমরা ভাগ দিব 450 দ্বারা, ভাগ 450, তাহলে রেট চলে আসবে 2 টাকা 46 পয়সা হয়েছে। জি স্যার। আচ্ছা রেট হলো 2 টাকা 46 পয়সা। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। তাহলে এই স্যার, মেথডে, হ্যাঁ বলো। ওই আমাদের ওই যে ওই লাইনটা একটু বোঝায় দেন, যে যেটা নাকি আমার কাছে কোনোটা ফেরত আসবো, আমি যে বিক্রি করবো, এটা কি যেই দামে আমি কিনছিলাম ওই দামে বিক্রি করবো? অবশ্যই না, না, বিষয়টা এরকম না। তুমি যে দামে কিনে আনছো, হ্যাঁ, হুম। তারপর একটা দাম ধরে তো তুমি বেচছো। হুম। এখন মনে করো তুমি কিনে আনছো 60 পয়সা কইরা, আমার কাছে হুম। বেচছো 49 পয়সা করে। এখন আমার পছন্দ হয় না দেখে আমি আবার তোমার ফেরত দিয়ে দিছি, তাহলে তুমি যখন ফেরত পাইবা তখন বলবা 49 পয়সা। তুমি হুম। আবার ওই পণ্য নষ্ট দেখা তুমি যার কাছ থেকে কিনে আনছিলা তাকে ফেরত দিয়ে দিবা, তাকে বলবা আপনি যে দামে বেচছিলেন তার দামে। তার মানে তুমি 60 টাকা করে কিনে আনছিলে, 60 দ্বারা ফেরত। আমার কাছে 49 বেচছিলা, আমার কাছে 49 টাকা দামে রিসিভ করবা, তুমি 60 টাকা দিয়ে ফেরত দিবা। যেমন আমি দেখো সর্বশেষ কিনছিলাম কত টাকা দিয়া? 200 কয় টাকা দিয়া? আচ্ছা। 2.6, মানে 2 টাকা 60 পয়সা দিয়া। আর সর্বশেষ আমি বেচছিলাম কত পয়সা দিয়া? 2 টাকা 49। তাহলে আমি যখন বেচছিলাম তাহলে গ্রাহকের বাড়িতে চলে গেছে পণ্য, ওই হুম। গ্রাহকের ভাল লাগে না ফেরত দিছে, তাহলে গ্রাহকের কাছ থেকে আমি ফেরত পাইছি এই দামে, হুম। সর্বশেষ বিক্রির দামে। আর এই বসাই দিই। পণ্যটা আওয়ার পরে, হ্যাঁ এটা বসাই দিছি রাইট রিসিভে। এখন এই পণ্য যেহেতু নষ্ট আমি তো আর রাখবো না, এই জন্য আমি কি করলাম, আমি আবার যার কাছ থেকে কিনে আনছিলাম তাকে ফেরত দিছি। আমি সর্বশেষ কিনছিলাম কত দামে? 2 টাকা 60 পয়সা, তাহলে আমি বেচার সময় ফেরতের সময় 2 টাকা 60 পয়সা দামে দিব, বুঝছো? জি স্যার। আর শেষে যাইয়া কেমনে হয়েছে খেয়াল করো, এই যে 450 থেকে 100 বিয়োগ আর এই 100 যোগ, এই 100 যোগ এই 100 বিয়োগ, রিসিপ্টটা যোগ হয় ইস্যুটা যোগ হয়, ইউনিটের বিয়োগ। সাথে ইউনিট যোগ, আবার টাকার সাথে টাকা যোগ বিয়োগ করে অ্যান্সার হয়েছে, ভাগ করে রেট হয়েছে। এটা হইলো। আর লাস্ট এন্ট্রিটা বলো, লাস্ট এন্ট্রি কোনটা? কত লাস্ট? কত তারিখ? 20। 20 তারিখ। এটা বলছে এক্সচেঞ্জ ইস্যুড রিটার্ন ফ্রম জব, তাহলে লেখো রিটার্ন ফ্রম জব।
রিটার্ন ফ্রম জব, এটা আসছে 10টা পণ্য, তাহলে আমার কাছে ফেরত আসবো লিফো মেথড সবশেষে বেচছিলাম কত কত, এইটা না, এই যে উপরে দেখবা, কারণ এটা তো আমি ফেরতে দিয়ে দিছি, এই লেনদেনটা তো ক্লোজ হয়ে গেছে। বেচার দেখো সর্বশেষ বেচছিলাম কোনটা, এটা দুই না? টাকা না, হ্যাঁ, 49 পয়সা। 2.49, এটা গুণ করো, 24.9 হয়। হ্যাঁ স্যার, 24.9। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই যে 450-এর সাথে 10টা যোগ করব, তাহলে কয়টা হইব, 460টা। আর 460। 1109-এর সাথে 24.9 যোগ, 1109 যোগ চব্বিশ এক পয়েন্ট হাজার নাইন একশো চৌত্রিশ টাকা মিছা কথা লেখছো না? দশমিক চার। ও 0.4, কত হয়েছে কইলা আবার ক? এক হাজার 1134.4। 1134.4, মানে 1134 লিখতে পারি। হ্যাঁ স্যার। আচ্ছা, 1134, এখন এইটাকে এটা ভাগ, তাহলে 1134 ভাগ হইলো এত। স্যার পয়েন্ট ফোরটা লিখতে হবে না? ওই যে তুমি না বললা আর ফাইভ। লিখবো না, 3 সংখ্যা আমি সমান রাউন্ড করছি তো, বোঝো নাই? এখন পাঁচের উপরে গেলে তো লিখতে হয় না, কিন্তু এটা তো না পাঁচের না না, নিচে। আচ্ছা আবার আমি একবার দেখি, আমি দেখো, এই যে 1109 যোগ 24.9, তো তো 5-এর উপরেই আছে, 9 আছে তো, 1133.9 হয়েছে, তোমার ক্যালকুলেশন ভুল হয়েছে। আবার বলি, 1109 যোগ 24.9, আমার সাথে যোগ করো, 1109 যোগ 24.9 গুণ যোগ করলে 1133.9 আইছে, বুঝছো? নাইনটা তো এগারোশো লিখতে হবে। তেত্রিশ পয়েন্ট নাইন তাই আমি 1134 দিছি, তাহলে পাঁচের উপর 1100, এক বেশি। জি জি, 1134-কে তাহলে 560 দিয়ে ভাগ করব, তাহলে এটার অ্যান্সার কত আসে, 4.46 নাকি 47 লেখা যায়? দেখো এই অঙ্কটা বুঝছো কিনা, সবাইকে বুঝছো অঙ্কটা? কারো কোশ্চেন থাকলে আমাকে জি স্যার, বলো। বলছি। আচ্ছা, যদি সমস্যা না হয়, আচ্ছা এখন আমি হোমওয়ার্ক দিব, এখন হোমওয়ার্ক দিব সিমিলার অঙ্ক, তোমরা যাদের বই আছে, যাদের বই আছে তারা বই থেকে লেখা নাও C18, বাসার কাজ C18, যাদের বই আছে তারা বই থেকে লেখো হোমওয়ার্ক C18, হোমওয়ার্ক C18। আর যাদের শীট আছে, শুধু আমাদের কোচিং এর শীট আছে, তাদের হোমওয়ার্ক হইলো, বলতেছি, হোমওয়ার্ক হলো 7, হোমওয়ার্ক হলো 7, আমি দুইটাই বললাম, যাদের শীট আছে তাদের হোমওয়ার্ক 7, আর যাদের বই আছে তাদের হলো 18। এখন আমি কিছু অঙ্ক এর সাথে এক্সট্রা বাড়াই দিব, যেগুলো করবা, প্রথমে আমি বই থেকে বলি, আপনারা খাতায় লিখে নেন, বই থেকে বলতেছি, বই থেকে হোমওয়ার্ক দিতেছি। প্রথমে যে অঙ্কটা হোমওয়ার্ক করবেন সেটা হলো 18, আর এবছর মনে হয় 20 নাম্বারটা আইবো, বইয়ের 20 নাম্বারটা আসবো, বুঝছেন, আপনাদের পরীক্ষায় আমি জানি। আচ্ছা যাই হোক, এখন আমি যেটা যেটা বলতেছি সেটা সেটা করবেন আপনারা, সেটা হলো করবেন হলো 18 23, আমি প্রথমে বই বলতেছি, সবাই সাথে সাথে লিখে ফেলেন, 18 23 26 27, 18 23 স্যার কোনটা 26, আগে বললেন, 20 নাম্বারটা? 20 নাম্বার এবছর পরীক্ষায় এবো। MA কালাম কমার্স পাবলিকেশনের 20 নাম্বার অঙ্ক প্রশ্ন পরীক্ষায় এবো এবছর। শীতের সবগুলো দেন তো শীত। শীটেরটা আমি বলতেছি, শীটের হলো বলি, শীটের 6 নাম্বার, শীটের 6টা পরীক্ষায় আসবো, ওটা আমি করাই দিব, এটা হোমওয়ার্ক দিই নাই কিন্তু, এটা পারতা না। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমি কত বললাম আমার আবার একটু বলো, শেষ কত নাম্বার বলছি? 18 23 26 27। 28, 27, এরপরে 27। এরপরে লেখো 28 31 32, 28 31 32, এতগুলা। হ হ, মাঝখানে একদিন শুক্রবার আছে, 31 32, বিয়েটি এর অনুষ্ঠান খাইয়া আইসা শক্তি থাকতে থাকতে করে লাইবা। 31-এর পরে আরেকটা দিব, সেটা হলো 28, বই থেকে দেওয়া শেষ, 38, তাহলে কি 32 দেন নাই? আমি তো একটু আগে বললাম 32, হ্যাঁ দিয়েছি তো 32, 31 32 38 45, 31 32 38 45, স্যার বইয়েরটা আর লেখা কত শেষ হয়েছে। এতগুলা? আর আর দিব না, দিছি, স্যার কমই দিছি।
আচ্ছা, এখন যাদের কাছে শীট আছে শীটের গুলো আমি বলি, শীট থেকে বলতেছি, তারা শীট থেকে দেখো, শীটের যারা আছে তারা শীট থেকে লিখে নাও, সেটা হলো 4। 4, তারপরে হইলো গিয়া 4-এর পরে হলো 7, 4 7 10, 4 7 10, 10-এর পরে হলো ওই সিমিলার অঙ্কই, 10-এর পরে করবা 12 13, ওই যেগুলা বই থেকে দিতেছি সেগুলোই এখান থেকে, 12 13, 12 13-এর পরে হলো 16 17, 12 13 16 17, 21, 16 17 21, 22, নাইগা আর নাইগা আর দিতাম না, 22-এর পরে 30, তোমরা থামতে কইলে থামবো, নাহলে কইতেই থাকুম। স্যার আর দিয়ে 30, 22 22 পর্যন্ত রাখেন স্যার। আচ্ছা 30 নাম্বারটাও লেখানো, একটা বাড়াই দিলাম বই থেকে। আচ্ছা, যে পর্যন্ত দিলাম এই পর্যন্ত আপনারা করবেন, এগুলো হোমওয়ার্ক হলো। আচ্ছা, এখন আপনাদের বিষয়টা আমি একটু বলি, সবাই যারা যারা আছেন, অনেকে তো লাইনে নাই, কারণ আমি রেকর্ডটা বন্ধ করি।